সুপ্রিয় সহকর্মীবৃন্দ, নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। ইএফটি ফর্ম পূরণের আগে কিছু বিষয় মাথায় নিতে হবে আপনাকে এবং কিছু তথ্য লাগবে। এই তথ্যগুলো জানা অনেক বেশি জরুরি ইএফটি ফর্ম পূরণের আগে। কাজেই আপনি এই তথ্যগুলো সংগ্রহ করে তারপর ইএফটি ফর্ম পূরণ করতে বসবেন। আমাদের এই ভিডিওতে আমরা দেখিয়েছি যে ইএফটি ফর্ম পূরণের আগে যেসব বিষয় জানতে হবে। চলুন আমরা ভিডিওটি শুরু করি। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। ইএফটি ফর্ম পূরণের আগে যেসব তথ্য লাগবে দেখেন, এখানে প্রথমে আছে যে এনআইডি নাম্বার। যে এনআইডি নাম্বার কোনটা, আপনি যে নাম্বার দিয়ে পে ফিক্সেশন করেছেন সেই এনআইডি নাম্বার। এরপরে লাগবে স্বামী বা স্ত্রীর এনআইডি নাম্বার, অর্থাৎ আপনি যদি পুরুষ শিক্ষক হন আপনার স্ত্রীর এনআইডি নাম্বার লাগবে। আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর এনআইডি নাম্বার লাগবে। তবে এই ক্ষেত্রে মানে একাধিক স্ত্রীর ক্ষেত্রে আপনার একাধিক স্ত্রীর এনআইডি নাম্বার আপনাকে দিতে হবে, সেটা আপনাকে মাথায় নিতে হবে। এরপরে 3 নম্বরে আছে সন্তানের তথ্য, সন্তানের এনআইডি নাম্বার যদি থাকে। যদি এনআইডি নাম্বার না থাকে তাহলে সেক্ষেত্রে জন্ম সনদ নাম্বার এবং জন্ম তারিখ লাগবে। তারপরে আছে পিতার নাম ও মাতার নাম ইংরেজিতে, চাকরি সংক্রান্ত তথ্য, বর্তমান পদ, বর্তমান কর্মস্থল, যোগদানের তারিখ, এই বিষয়গুলো লাগবে। এরপর আছে বর্তমান বেতন স্কেল এবং বেতন গ্রেড, অর্থাৎ বর্তমানে যে বেতন গ্রেড কত এবং বেতন স্কেল কত সেটা আপনাকে লিখতে হবে। এরপরে চাকরির শুরুতে যোগদানকৃত বিদ্যালয়ের নাম এবং বর্তমান বিদ্যালয়ের নাম, অর্থাৎ শুরুতে যে বিদ্যালয়ে যোগদান করেছেন এবং অনেকেই দেখা যায় ট্রান্সফার হয়ে নতুন কোনো বিদ্যালয়ে চলে গিয়েছেন, সেটা আপনাকে লিখতে হবে। এরপরে আছে শিক্ষা সহায়তা ভাতার তথ্য। এই সন্তানের বয়স সর্বনিম্ন 5 এবং সর্বোচ্চ 23 বছর পর্যন্ত শিক্ষা সহায়তা ভাতা পাবে, এটা আমরা সবাই জানি। তো এই সংক্রান্ত তথ্য লাগবে। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে ব্যাংক ঋণ সংক্রান্ত, অর্থাৎ ব্যাংকে যদি আপনার কোনো ঋণ থাকে সেই ঋণটা কি, গৃহ নির্মাণ ঋণ নাকি কম্পিউটার ঋণ নাকি আর কি ঋণ আছে, অপশন আছে, সেই ফর্মে আপনি দেখে নেবেন। যে ব্যাংক থেকে বেতন হয় সে ব্যাংকের নাম লাগবে, শাখার নাম লাগবে, হিসাব নম্বর লাগবে, রাউটিং নাম্বার লাগবে। এখানে বাকি সব জিনিস আপনারা বুঝতে পেরেছেন। রাউটিং নাম্বারটা নিশ্চয়ই আপনাদের মধ্যে একটু সমস্যা আছে, কনফিউশন তৈরি হচ্ছে। রাউটিং নাম্বারটা আপনি পাবেন আপনার চেক বইয়ের যে কাভার পেজ আছে সেখানে রাউটিং নাম্বারটা পাবেন। যদি কোনোভাবে ওটা মিস হয়ে যায় তাহলে আপনি ইন্টারনেট থেকে গুগলে সার্চ করে আপনি এই রাউটিং নাম্বারটা পেয়ে যাবেন। এটা কোনো কঠিন কোনো বিষয় না। তো এই তথ্যগুলো কিন্তু আপনাকে লাগবে। এই কারণে আপনার যদি চেক বইটা দেখে দেখে আপনি লেখেন তাহলে কিন্তু আপনি কোনো ভুল করবেন না। এরপরে আছে জিপিএফ হিসাব নম্বর, ভলিউম নাম্বার, সর্বশেষ পৃষ্ঠা নাম্বার এবং জিপিএফের মাসিক কর্তনের পরিমাণ। এই যে 11-12 নম্বরের যে তথ্যগুলো, এই তথ্যগুলো কিন্তু আপনি এই যে হিসাব রক্ষণ অফিস থেকে পাবেন। জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ, ওখানে অ্যাকাউন্ট স্লিপ পাওয়া যায়, জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ, সেটা যদি আপনি কালেক্ট করেন তাহলে কিন্তু এই তথ্যগুলো নির্ভুলভাবে আপনি দিতে পারবেন। তাহলে দেখা যাচ্ছে যে ব্যাংকের হিসাব নাম্বারের জন্য আপনি চেক বইটা যদি দেখে থেকে লেখেন তাহলে কিন্তু নির্ভুলভাবে লিখতে পারবেন। এখানে জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ যদি দেখে থেকে লেখেন তাহলে নির্ভুলভাবে আপনি লিখে পারবেন। ঠিক একই রকম জিপিএফ লোন এবং কর্তন সংক্রান্ত তথ্য, এই তথ্যগুলোও কিন্তু এই যে অ্যাকাউন্ট স্লিপের মধ্যে আপনি পাবেন। সো এটাও কিন্তু আপনি জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ দিয়ে 13 নম্বরটাও সলিউশন করতে পারবেন। এরপর আছে অর্জিত ছুটি সংক্রান্ত তথ্য। এরকম যদি কোনো ছুটি থাকে সেই তথ্যটাও আপনাকে আগে থেকে জেনে তারপরে আপনাকে লিখতে হবে। এরপরে আছে আপনার অবর্তমানে পেনশনের ক্ষেত্রে নমিনির তথ্য, অর্থাৎ আপনি আপনার মৃত্যুর পরে আপনার যে পেনশন পাবে সেই ক্ষেত্রে আপনার নমিনির যে তথ্য সেই তথ্যটা দিতে হবে। এক্ষেত্রে আপনার স্ত্রীর ক্ষেত্রে স্ত্রী অথবা আপনার মা বা যিনি আপনার নমিনি আছেন তার দিতে হবে। যে ফর্মের সাথে যে সকল কাগজপত্র জমা দিতে হবে, অর্থাৎ এই ফর্মটা পূরণ করার পর আপনি যখন অফিসে জমা দিবেন তখন আপনাকে কি কাগজপত্র জমা দিতে হবে, সাথে যে এনআইডি, আপনার এনআইডির ফটোকপি দিতে হবে। আপনার স্বামী বা স্ত্রীর যদি থাকে, মানে বিবাহিতদের ক্ষেত্রে তাদের এনআইডি জমা দিতে হবে এবং সন্তানের এনআইডি বা জন্ম সনদের ফটোকপি জমা দিতে হবে। যতজন সন্তান ততজন এনআইডি বা জন্ম সনদ দিতে হবে। সন্তান সংখ্যা যদি বেশি হয় তো ফর্মের যে অংশটা আছে ওখানে কিন্তু 3টে সন্তানের দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে যদি বেশি হয় তাহলে রো সংখ্যা বাড়াই দিয়ে, হাত দিয়ে কেটে রো সংখ্যা বাড়াই দিয়ে সেখানে লিখতে হবে, অথবা আলাদা কাগজ ব্যবহার করতে হবে। স্ত্রীর ক্ষেত্রেও তাই। এবং ব্যাংকের হিসাব নম্বরে যে বেতন হয়, যে হিসাব নম্বরে বেতন হয় ওই হিসাব নম্বরের চেকের যে কাভার পৃষ্ঠা আছে সেই পৃষ্ঠার একটা ফটোকপি লাগবে। সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এইটা ভালোভাবে জেনে বুঝে এবং এই তথ্যগুলো কালেক্ট করে যদি আপনি ফর্মটা পূরণ করেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা নেই। তবে এই টাইপের একটা ভিডিও কীভাবে আপনি ফর্মটা পূরণ করবেন সেটা আমার চ্যানেলে আছে, সেটা আপনি দেখে নিতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ।